আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। হয় মুশকিল বলে তরিকে নিয়ে বাসার মধ্যে ঢুকলাম। আমার শালিকা তোরা এতে তরিকে জড়িয়ে ধরল। তোরা শালিকা খুব সুন্দরী, খুব ফর্সা। অবাক করা বিষয় হলো ওনারা এক বোন কালো, আবার আরেক বোন অনেক ফর্সা। বাসার মধ্যে যাওয়ার পর দেখলাম শাশুড়ি ভালো আয়োজন করেছে আমার খাবার দেওয়ার জন্য। যাওয়ার পরে ফল কেড়ে দিল, সাথে হালকা নাস্তা, শরবতও দিলেন। গ্রাম হিসাবে দুপুরে অনেক কিছুর আয়োজন করেছে। পোলাও, মাংস, রোস্ট, দই, বিভিন্ন রকমের স্যালাড, সাথে কয়েক রকম মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি আমাকে বললাম আমি এখন চলে যাব, একটু কাজ আছে তাই। তরি কয়েকদিন এখানে বেড়ানো শেষ হলে আমি এসে নিয়ে যাব। তরিকে রেখে যাবো শুনে তরি মনটা খুবই খারাপ হয়ে গেল। তরি ভাবছে তাকে সারা জীবনের জন্য এখানে রেখে চলে যাব, কিন্তু আমার অমর ইচ্ছা থাকলেও এখন পারবো না। যদি বাবা শোনে তার বৌমাকে সারা জীবনের জন্য বাবার বাড়িতে রেখে দিয়েছে, তাহলে আমার অবস্থা খারাপ আছে। মনে মনে চিন্তা করছি তরি 2 দিন বেড়ানো শেষ হলে নিয়ে যাব। শাশুড়ি বলল এখন তো দুপুর, তাই বিকেলে যেও। বিশ্রাম নিতে বলো ততক্ষণ। মুরব্বী মানুষদের উপর আর না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম বিকেল পর্যন্ত থাকবো বলে। বিশ্রাম নিতে বিছানায় কাত হয়ে চোখ বুঝে শুয়ে আছি। এমন সময় কে যেন কোমরে সুরসুরি দিল। মেজাজ এত গরম হলো যে তরিকে বলছি আমার থেকে 2 পা দূরে থাকতে, আর তার এত বড় সাহস হলো কিভাবে আমার সুশ্রী দেওয়া। যখনই ঘুরে দেবো ছাড়ি আর দেখি ওটা তরি না, তরি ছোট বোন তোরা। আমায় মুখের দিকে তাকিয়ে হেসে দিল। খুব সুন্দরী মেয়ে তোরা, বয়স ওই 16 থেকে 17 হবে। কি গো দুলা ভাই, সুরসুরি লাগে? তোরা তুমি? দুলা ভাই দেখি আমার নামও জানে না। দুলা ভাই আমি উঠে বসলাম, বললাম কিছু বলবে তুমি? তুরি বাবু গিয়েছে পাশের বাড়ির কাকিমার সাথে দেখা করতে, তাই ভাবলাম আমি গিয়ে এই সুযোগে দুলা ভাইয়ের সাথে প্রেম করে আসি। ভালো। এই যে আপনি প্রেম করতে পারেন তো নাকি? আমি কিন্তু প্রেমে পাক্কা খেলোয়াড়, নর্মাল খেলোয়াড়ের সাথে প্রেম করে মজা পাওয়া যায় না। বুঝলাম। তা কয়টা করেছেন প্রেম? অনেকগুলো, হিসাব নেই। এমন তো করা ভালো না, কারো মন নিয়ে খেলা করা ঠিক না, বুঝলে শালিকা? আমি কি ভালো ছেলেদের মন নিয়ে খেলা করি নাকি? যেগুলো হারামজাদা শয়তান সারাদিন শুধু অনেকগুলো মেয়ে নিয়ে পড়ে থাকে, তাদের সাথে প্রেম করে মজা দেখায়। আর ভালো ছেলেরা তো প্রপোজ করলেই মানা করে দেয়, তাই তাদের মন নিয়ে খেলা করতে চাই না। বুঝলাম। কিন্তু শালিকা, ছেলেদের মজা দেখতে গিয়ে নিজের চরিত্রে যে দাগ পড়ে যাচ্ছে সেটা খেয়াল আছে? পরে সবাই আপনাকে দেখলে বলবে এই মেয়ে ভালো না, অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। তখন তোরা কিছুক্ষণ চুপ থেকে। আপনি তো দুলা ভাই ঠিক বলেছেন, আগে তো এমন করে ভাবিনি। আর প্রেম করব না আমি। এই তো গুড গার্ল। শরীর বুঝি খুব ক্লান্ত আপনার দুলা ভাই? একটু গাড়ি ড্রাইভ করে এসেছি তো, তাই আর কি। নেকা করতে হবে না, নতুন বিয়ে হলে শরীর যে ক্লান্ত হয় এত ছোট না যে সেটা বুঝি না। ও তাই নাকি? তাই কেন ক্লান্ত হয়েছে শুনি? আমি আপনার শালিকা, বুঝলেন? বউ না যে সব বলবো, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যেটা ভাবছো তেমন কিছু না। আপনি মিথ্যে বলছেন কেন গো দুলা ভাই? মিথ্যা না, সত্যি বলছি। তেমন যদি কিছু না হয়ে থাকে তাহলে তোরে বুবু এত খুশি কেন? আমি এই প্রথম দেখলাম আমার বুবু এত খুশি। খুশি কেন আমি জানি না, কিন্তু তোর সাথে আমার তেমন কোনো সম্পর্ক এখনো হয়নি। কেন দুলা ভাই? সত্যি শুনবে? বলুন।
আসলে তরিকে আমার পছন্দ হয়নি, এমনকি বিয়ে আমার জোর করে করানো হয়েছে। সত্যি বলতে আমি তরিকে কখনো বউ হিসেবে মানতেও পারবো না। কেন? কারণ তাকে আমার একদম পছন্দ হয়নি। আমার জায়গায় তুমি হলে আমি আপত্তি করতাম না, কিন্তু তাকে আমি বউ হিসেবে মানি না। আমি তো তরিকে বলেই দিয়েছি তাকে আমার পছন্দ না, খুব তাড়াতাড়ি তাকে ডিভোর্স দেবো। তোরার মুখ দেখে বোঝা গেল তার মনটা খারাপ হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আর বুবুর হাসি মুখ দেখে মনে করেছি বুবুর জীবনে একটু হলেও সুখের ছোঁয়া পেয়েছে, কিন্তু বুবুটার এত বড় কপাল যে তার জীবনে সুখ কি জিনিস বুঝতে পারলো না। কি হয়েছে তোরা? তুমি কান্না করছো কেন? আমার বুবুটার জীবনে কি আর সুখ এলো না? সুখ এলো না মানে? কি হয়েছে তোমার বুবুর? শুধুমাত্র গায়ের রং কালো বলে সারা জীবন কষ্ট করে গেল। আচ্ছা দুলা ভাই, কেউ কি ইচ্ছে করে নিজের গায়ের রং কালো করে? না তো, আল্লাহ যাকে যেমন দিয়েছে তার গায়ের রং তেমন। আচ্ছা, তোমার বুবুর কিসের কষ্ট করছে আমি একটু বুঝিয়ে বলবে? দেখুন ভাইয়া, বুবু কিন্তু নামাজ কালাম পড়ে, রোজা থাকে, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। কেউ যদি বুবুকে বাজে কথা শোনায় তাও কিন্তু বুবু তার উপর হেসে কথা বলে। হুম, ঠিক। আর বুবুর জীবনে বুবু কতটা কষ্ট করেছে সেটা শুধু আমি জানি। ছোটবেলা থেকে বুবুকে বাবা দেখতে পারে না, বুবুকে দেখলেই বাবা আজে বাজে কথা বলে গালি দেয়, সব সময় বুবুকে খাওয়ার খোঁটা দেন। এমন কোনো দিন নেই বুবু কয়টা ভাত খেতে গিয়ে গালি শোনেনি। বাবার সাথে মাও মাঝে মাঝে গালিগালাজ করে, গালি পেতনি সহ আরো অনেক কিছু বলে। বুবু প্রতিদিন ভাত খেতে বসে আর তারা বকা শুরু করে, চোখের পানির ফোঁটাগুলো ভাতের মধ্যে পড়ে আর বুবু চোখ মুছতে মুছতে সেই ভাতগুলো খায়। একটা কথার প্রতিবাদ করতে গেলে বুবুর সেই দিন আর রেহাই নেই। জানেন, বুবুর মুখের হাসিটাও কেউ সহ্য করতে পারে না। কখনো একটু হাসি দিলেই এমন ভাবে কথা শোনাবে তার আর কখনোই হাসতে ইচ্ছা হবে না। একটা মেয়ে এতটা কষ্ট নিয়ে কিভাবে হাসি মুখে বেঁচে থাকে? আমায় দেখলে তোরই একটা হাসি দেয়, সেই কারণে আমি আর তরিকে ধমক দিই। একবার বুঝতে চেষ্টা করিনি তার সে হাসির পিছনে কতটা কষ্ট জড়িয়ে আছে, যে কিনা দুদিন আগেও ভাত খেতে বসেও কান্না করছে, আর সেই কষ্ট বুকে রেখে আমার সামনে হাসার চেষ্টা করছে। এগুলো ভেবেই বুকটা ফিরে যাচ্ছে। তরিকে দেখে একবারও কিন্তু মনে হয় না তার মধ্যে এত কষ্ট আছে। বুবুর জীবনে বেশি কষ্ট শুরু হয়েছে যখন বয়স 16 থেকে 17 হয়েছে। বুবুর বান্ধবীদের বিয়ে হয়ে যেতে লাগলো আর বুবুর বিয়ে হচ্ছে না। তারপর থেকে বাবা মার শত্রু হয়ে গেল বুবু, কথায় কথায় গালি শুনতে হতো। জানেন, মাসখানেক আগে বুবুকে এক ছেলে দেখতে এসেছিল। পরে বুবু কালো দেখে তারা মানা করে দেয়। পরে বাবা বুবুকে অনেক বকাঝকা করতে থাকে। বুবু শুধু বলে, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি নাকি? আর বাবা গিয়ে রান্নাঘর থেকে একটা লাঠি এনে বুবুর পায়ে জোরে একটা বাড়ি দেয়। বুবু ব্যথায় কান্না করে ফেলে। লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কথা শুনে বুকের মধ্যে কেঁপে উঠল, আবার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে ফেলি। তারপর তারপর আপনাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিল। আপনার বাবা মা বুবুকে দেখে এবং আশেপাশে বুবুর বিষয়ে খোঁজ নিয়ে আমাদের জানালো বুবুকে তাদের পছন্দ হয়েছে। আমি তো খুব খুশি হয়েছিলাম সেই দিন। বাবা বুবুর সাথে এত খারাপ ব্যবহার করতো, সব তার নিজের ইচ্ছায় না। আশেপাশের মানুষগুলো খুব খারাপ। সারাদিন আমাদের বাড়িতে আসতো আর বুবুকে খোঁচা দিয়ে বলতো, এই কালো মেয়ের জীবনে কি আর বিয়ে হবে না, সহ আরো কত কি। তারপর বাবার যেত মাথা গরম হয়ে আর বুবুকে বকাঝকা করতো। এই থেকে বাবা আর বুবুকে কখনোই ভালোবাসতো না। ঠিক, প্রতিবেশী ভালো না হলে তো এমন কষ্ট ঝামেলা জীবনে আসবেই। আচ্ছা, আমার মা বাবা যখন বললো তাদের মেয়ে পছন্দ হয়েছে, তখন তোমার বুবু খুশি হয়নি? বুবু তো শুনে অবাক হয়ে গেছিল। অমন পরিবার থেকে বুবুকে দেখেও পছন্দ করেছে। বুবু তো বিশ্বাসই করতে পারছিল না। তারপর বিয়ের দিন জানতে পারলো আপনার পছন্দ হয়নি বুবুকে। তারপর তোমার বুবু কি বললো? বুবুর মনটা খারাপ হয়ে যায়।
আমায় বলে যদি ভাগ্য করে আপনার বউ হয়ে যায়, ওই বাড়ি যেতে পারে, তাহলে যত কষ্ট হোক ওখানেই থাকবে। যদি আপনার থেকে পছন্দ না হয় তাহলে আপনাকে বলবে আরেকটা বিয়ে করে নিতে। শুধু রান্নাঘরে একটা কাজের মেয়ে ভেবে জায়গা দিলেই হবে, কারণ তার আর বাবার প্রতিদিনের গালাগালি সহ্য হচ্ছিল না। একটা মেয়ে এত কষ্ট নিয়ে কিভাবে থাকে? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? তা কেন হবে না? আমি একটা প্রমাণ দিতে পারি। কি? আমি যেটা বলবো করবেন? কি? বুবুর কাপড় খুলে দেখবেন। নাইসুবিল্লা। তোরা চোখের পানি মুছতে মুছতে হেসে দিল। আরে দুলা ভাই, সে তো আপনার বউ, দেখলে কি হয়? তোরা দুষ্টুমি করো না, অন্য কিছু বলো। কাপড় খুলে দেখতে বলতে শুধু বুবুর পিঠের থেকে ব্লাউজের হুকটা খুলে পিঠটা দেখবেন। কেন? পিঠে কি হয়েছে? আরো 2 বছর আগে এমনই এক পাত্রপক্ষ বুবুকে দেখে মানা করে দেয়। মা বকাঝকা করার সময় বলেছিল যে ওই শাকচুন্নিকে খুন্তি পুড়িয়ে ছাকা দেওয়া লাগবে। আমি মনে করেছি হয়তো রুটি বানাতে গেলে যেমন ছ্যাঁকা লাগে তেমনই ছ্যাঁকা দেওয়ার কথা বলছে। আমি গিয়ে খুন্তি নিয়ে চুলোর মধ্যে দিয়ে পুড়িয়ে এনে বুবুর পিঠে চেপে ধরেছি। সাথে সাথে জামা পুড়ে গিয়ে বুবুর পিঠে পড়ে মাংস চামড়া উঠে গিয়েছে, একেবারে অনেক। তখনই তো রুমে চলে এলো। তোরা চুপ হয়ে গেল। তোরে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে হেসে দিল। আমি মনে মনে চিন্তা করি, এতটা কষ্ট নিয়ে মেয়েটা কিভাবে যে হাসি মুখে রাখে। আর আমি আরো এতদিন এই হাসির জন্য ধমক দিয়েছিলাম। খুব মায়া লাগছে এখন তোরির জন্য। তখনই তো রুমে চলে এলো। তোরা চুপ হয়ে গেল। তোরে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে হেসে দিল। আমি মনে মনে চিন্তা করি, এতটা কষ্ট নিয়ে মেয়েটা কিভাবে যে হাসি মুখে রাখে। আর আমি আরো এতদিন এই হাসির জন্য ধমক দিয়েছিলাম। খুব মায়া লাগছে এখন তোরির জন্য। শুভ ভাইয়া, আপনার জন্য কি নাস্তা আনবো? না, এখন কিছু খাবো না। আপনি কি এখন চলে যাবেন? আমাকে কি বলুন, আজ আমি বাসায় যাবো না, এখানেই থাকবো। তোরির মুখ দেখে বোঝা যাচ্ছে মুখে হাসি ঝলকেলেও লজ্জায় ও আমার ভাই হাসতে পারছে না, কিন্তু অনেক খুশি হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে। আপনি ভাইয়া সত্যি থাকবেন নাকি রাগ হয়ে বলবেন? এই বুবু, দুলাভাই যখন বলছে এখানে থাকবে তো এখানেই থাকবে। এত সুন্দরী শালিকা রেখে যে শালা চলে যায় সে শালা হলো বলদ। সেই দিন আর বাসায় আসলাম না। শালিকা তোর সাথে গল্প করতে করতে রাত হয়ে গেল। শালিকা আমার পাশে পাশে বসলেও তোরে অনেক দূরে সরে বসেছিল। হয়তো এখন ধমক দেওয়ায় ভয় পেয়ে গেছে। হয়তো এখন আর ধমক দেবো না তাকে, কারণ তার জন্য কেমন যেন মায়া হতে শুরু করছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানা করে দিল তরি। আমি গিয়ে খাটের উপরে বসলাম। এখন কি হবে শুভ ভাইয়া? কেন, কি হয়েছে? এখানে তো 2টা কম্বল নেই, একটা লেপ আছে, এখন একটা দুজনের হবে কিভাবে? কেন, এক লেপের নিচে আমার সাথে থাকতে লজ্জা পান? আপনি যে বলতেছেন 2 ফুটের মধ্যে চলে আসলে ধাক্কা দিয়ে ফেলে দেবেন, যদি আপনার হাতে পায়ের সাথে ছোঁয়া লেগে যায় তাহলে ধাক্কা দেবেন না তো? হুম, আচ্ছা, দেব না, আমার থেকে দূরে থাকলেই হবে। আমি শুয়ে পড়লাম। তরিও লেপ টেনে আমার পাশে শুয়ে পড়লো। আচ্ছা ভাইয়া, আপনি আজ আমার বোনের জন্য এখানে থেকে গেলেন তাই না? মানে? আমার বোন তো সুন্দরী, তাই আপনার পছন্দ হয়ে গিয়েছে, তাই আপনি আমাদের বাড়িতে আজ থেকে গেলেন তাই না? এই মেয়ে, আপনি কি আপনার বোনকে নিয়ে আমার সন্দেহ করছেন? এই মানে আপনি তো সুন্দরী মেয়ে পছন্দ করেন, আমার বোনও সুন্দরী। ই আল্লাহ, আপনি দেখি আপনার বোনকে নিয়ে আমার সন্দেহ শুরু করেছেন। বোন সুন্দর হলে তো স্বামীকে নিয়ে সন্দেহ করে নাকি? এই মানে চুপ, একদম চুপ। আপনি তাড়াতাড়ি ঘুমান তো,
আপনি ঘুমোলে আমার একটা কাজ আছে। আমি ঘুমালে আবার আপনার কি কাজ ভাইয়া? যে কাজই থাকুক আপনার কি? হ্যাঁ, আপনাকে ঘুমোতে বলছে, ঘুমান। তরি ধমক খেয়ে অন্যদিকে মুখ করে চোখ বুঝল। আমি তার কথাগুলো ভাবতে লাগলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তরি ঘুমিয়েছে। তাহলে কি এখন দেখবো নাকি তরি পিঠে সত্যি পরে দাগ আছে কিনা? তোরা যেমন দুষ্টু মেয়ে, আমায় আবার সবকিছু মিথ্যা বানিয়ে বললো না তো? একবার কি দেখা উচিত কিনা? প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে তরি ঘুমিয়েছে। তাহলে কি এখন দেখবো নাকি তরি পিঠে সত্যি পড়া দাগ আছে কিনা? তোরা যেমন দুষ্টু মেয়ে, আমায় আবার মিথ্যা মিথ্যা সব বানিয়ে বললো না তো? একবার কি দেখা উচিত কিনা? কিন্তু কেমন যেন একটা লাগছে। হঠাৎ যদি তরির ঘুম ভেঙে যায় তাহলে তো খুব লজ্জার মধ্যে পড়তে হবে। সারাদিন তাকে আমি কত ধমক দিই, আর এখন যদি দেখে রাতে ঘুমানোর পর তার শরীরে হাত দিয়েছি, তাহলে নিশ্চিত আমার 1 নম্বর লুচ্চা ভাববে। ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না। আবার মনে হচ্ছে দেখলে দেখবে, তাতে আমার কি? হয়তো বউ হিসেবে মানি না, কিন্তু আমি তো তার স্বামী, আর স্বামীর জন্য তো এইটুকু অধিকার আছেই। যদিও তোর ঘুম ভেঙে যায় তাহলে সব বলে দেব, এসব ভাবছি। আর তোরির মুখের দিকে তাকিয়ে আছি। তোরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তোরি অন্যদিকে কাঁধ হয়ে শুয়ে থাকায় তার পিছনে শুয়ে আস্তে আস্তে ব্লাউজের হুকগুলো খুলে ফেললাম। পিঠ থেকে ব্লাউজের কাপড় সরাতে চমকে উঠলাম। পিঠের মাঝখানে 2 ইঞ্চি জায়গা এমনভাবে পড়ে গিয়েছে, এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে পুড়ে ঘা হয়ে গেছিল। এখনো কালো দাগ হয়ে আছে। 2 বছর আগে এমন হলো মাংস এখনো সমান হয়নি, এখনো জায়গাটা ক্ষত হয়ে আছে। অমন দেখে বুকের মধ্যে কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি ব্লাউজের হুকগুলো লাগিয়ে অন্যদিকে মুখ করে ঘুরে গেলাম। মনে মনে একটা কথা ভাবছি, একটা মেয়ে কালো বলে এত কষ্ট হয়েছে বলে, আর আমার সাথে সাদিয়া একটু বেইমানি করেছে বলে আমি নিজেকে পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ ভেবে ঘরের কোণে মন খারাপ করে বসে থাকতাম। আর তোরি ছোটবেলা থেকে এত কষ্ট সহ্য করেও সবার সাথে এমনভাবে হেসে হেসে কথা বলে, আর তার মনে হয় যেন কোনো কষ্টই নেই। এই পিঠে যখন পড়ে যায় হয়তো কতটা কষ্ট পেয়েছে, হয়তো কাউকে বলতেও পারেনি তার কষ্টের কথা, হয়তো সবকিছু চোখ বুজে সহ্য করে নিয়েছে। ওষুধ লাগলে তো অমন থাকার কথা না। হয়তো যতদিন ওখানে ঘা ছিল ততদিন পোড়া জ্বালা সহ্য করেছে। এমন কথাগুলো ভাবছি, সাথে সব কল্পনা করায় চোখ বেয়ে পানি পড়ছে। একটা ভাব নিয়ে ঘুমিয়ে আছি। খুব মায়া লাগছিল তোরই জন্য। মন যাচ্ছিল 2 হাত দিয়ে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। মন চাচ্ছিল এমনভাবে আপন করে নিই যেন সে আমার শরীরের মধ্যে আর একটা শরীরের অংশ হয়ে থাকে। কেন যে এত মায়া লাগছে, শুধু ইচ্ছে হচ্ছে তার দুঃখের সাথী হয়ে তার জীবনে সুখ এনে দিই। খুব কষ্ট হচ্ছিল তোরির জন্য। হয়তো কোনোদিন তাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, কিন্তু তাকে আর সাধারণ কারণে তার সাথে বাজে ব্যবহার করবো না। এমন কথা চিন্তা করতে করতে তরির মাথা চুলে হাত বুলিয়ে দিলাম। তরি নাড়াচাড়া করে আমার দিকে ঘুরে শুইল। তরির মুখটা আমার খুব কাছে চলে এসেছে। ইচ্ছে করছে কপাল একটা চুমু দিয়ে দিই। অনেকবার দিতে কেউ আর সাহস হলো না। পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম ওখানে বড় বাজারে। সকাল 9টার দিকে তরি ফোন করলো আমার, তাদের বাসায় নেবে। শুভ ভাইয়া, আপনি কি চলে গিয়েছেন নাকি বাসায়? না তো, একটু বাইরে আসছি একটা প্রয়োজনে। আপনাকে বাসায় না পেয়ে মনে করেছি আপনি চলে গিয়েছেন। আচ্ছা, আপনি এখন কোথায়? আমি একটু বাজারে এসেছি, 10 মিনিটের মধ্যে আসছি, বাসায় অপেক্ষা করুন। ফোন কেটে দিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি তরি ভেজা চুলে তোয়ালে পেঁচে দাঁড়িয়ে আছে। আপনার চুল ভেজা কেন? মাত্র গোসল করেছি আমি। ভালো হয়েছে, এই নিন ওই ওষুধটা। এখন যেহেতু গোসল করেছেন তাই এক্ষুনি ওই পোড়া জায়গায় লাগিয়ে দিন, সব পোড়া কালো দাগ উঠে যাবে। পকেট থেকে একটা মলম বের করে খাটের উপরে রাখলাম। এই মলম আনতেই সকালে বড় বাজারে গিয়েছিলাম। এটা লাগালে পোড়া কালো দাগ উঠে ছেড়ে যায়। পোড়া দাগ মানে? আপনার পিঠে যেখানে পুড়ে গিয়েছিল সেখানে লাগিয়ে নিন, কয়েকদিনের মধ্যে সব দাগ উঠে যাবে। সবসময় গোসল করে লাগিয়ে নেবেন। এই মানে আপনি জানলেন কিভাবে আমার পিঠে দাগ আছে? তোরা আমার সবকিছু বলেছে।
ও ছাড়ুন তো তোরার কথা, ও হয়তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে। আরো কত বছর আগে দাগ ছিল, এখন আর নেই। ওই কালো দাগ এখনো ওঠেনি, আমি নিজের চোখে দেখেছি। তোরি হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি একটা ছোট্ট করে কাশি দিয়ে বললাম, কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন কেন? আমি শুধু পিঠের ওই দাগটাই দেখেছি, আর কিন্তু কিছু দেখিনি। যান, ওষুধটা লাগিয়ে নিন। আচ্ছা। বলেই তোরি বাইরে চলে গেল। কিছুক্ষণ পর তোরি আবার রুমে এসে চুল আসাতে লাগলো। লাগিয়েছেন ওষুধ? মানে তার মানে আমার কথা মানলেন না? নিশ্চয় লাগাননি ওষুধ। আসলে তোরা তো কোচিং এ গিয়েছে, আর মা রান্না করছে ওখানে, তো না দেখে ঔষধ লাগানো সম্ভব না। তাই কেউ ফ্রি হলে তারপর তাকে দিয়ে ঔষধ লাগিয়ে নিব। পরে না, ওই ওষুধ নিয়ম করে গোসল করার পরে লাগাতে হবে। ঘেমে গেলে ওষুধ কাজ হবে না। এখনই লাগিয়ে নিন, ভালো হয়ে যাবে। কিন্তু কিভাবে যে? কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? বলুন। আমি কি লাগিয়ে দিতে পারি আপনার পিঠে মলম? মানে আপনি দেবেন? আপনি যদি বলেন তাহলে আমি দিতে পারি। কিন্তু কিন্তু বলতে কিছু নেই, বিশ্বাস রাখতে পারেন আমার উপর। কিন্তু আপনার কাছে গেলে আপনি ধমক দেবেন না তো? ধমক দিলে বুঝি অনেক ভয় লাগে? একটু একটু। আচ্ছা, দেব না, আসুন। আমি খাটের উপর বসেছিলাম। তোড়ি গিয়ে আমার দিকে পিঠ করে বসে পিঠ থেকে সব চুলগুলো সামনে নিয়ে গেল। আমি ব্লাউজের হুকগুলো খুলে পড়ার জায়গায় ওষুধ লাগিয়ে দিলাম। আমার প্রতিটা ছোঁয়াতে তোড়ি কেঁপে কেঁপে উঠছিল, তাই বেশি সময় না নিয়ে দ্রুত ঔষধ লাগিয়ে দিলাম। শালিকা আসার পর আমি তোড়ি ও শালিকা লুডো খেলে সময় পার করলাম। সাথে শালিকার থেকে তার বয়ফ্রেন্ডের গল্প শুনলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিলাম। তোড়ি কিছুটা অবাক হচ্ছে, ওর মুখ দেখে বুঝতে পারছি, কারণ আমি এসেই চলে যাওয়ার জন্য জেদ করেছিলাম। আর এখন 2 দিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার যাওয়ার নামই নেই। তার চেয়ে বড় কথা, আল্লাহ জানে যে আবার তার বোনকে নিয়ে আমার আবার সন্দেহ করছে কিনা। শালিকা থেকে জানতে পারলাম পাশের গ্রামে মেলা হচ্ছে। শালিকার কাছে বললাম তার বোন তাকে নিয়ে আমার সন্দেহ করে। শালিকা তো হেসে গলে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। তোরা বলল তার বুবু নাকি আমায় ভালোবেসে ফেলেছে, এই আমায় নিয়ে আবার হিংসা শুরু করেছে, এই কারণে একটু সন্দেহ শুরু করেছে। শালিকাকে আমার সাথে মেলায় যাওয়ার কথা বলবো, তার আর উপায় নেই। এমনিতে তোরে আমার সন্দেহ করে, তারপর আবার বোনকে মেলা নিয়ে গেলে নিশ্চিত আবার সন্দেহ করবে। বিকেলবেলা তোরিকে ডেকে বললাম, আপনি কি ওই গ্রামের মেলায় যান? ছোটবেলায় একবার গিয়েছিলাম। বড় হয়ে তারপর আর যায় না কেন? আসলে আমায় নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমি নিয়ে গেলে আমার সাথে যাবেন? আপনি আমার মেলায় নিয়ে যাবেন? আপনি আমার সাথে যেতে চাইলে অবশ্যই নিয়ে যাব। আচ্ছা ভাইয়া, আপনি হঠাৎ আমার সাথে এমন সুন্দর ব্যবহার করছেন আমার বোনকে পাওয়ার জন্য, তাই না? বউয়ের মুখে আমার সন্দেহ কথা শুনলে ঠান্ডা মেজাজ গরম হয়, আমারও মেজাজ গরম হয়ে গেল। আপনি আবার আমার সন্দেহ করছেন আমার বোনকে নিয়ে? কত বড় সাহস আপনার! দেব না আপনার কানের যেমন একটা, তারপর বুঝবেন। যান, তাড়াতাড়ি রেডি হন, আর বোরখা পরে নেবেন, কিন্তু শুধু শাড়ি পরে কোথাও যাবেন না। তোরি আমার কথা মতো রেডি হয়ে আসলো। তোরিকে নিয়ে মেলায় গেলাম। গ্রামের মেলা, 30 থেকে 35টা দোকান উঠেছে। তোরিকে নাগরদোলাতে চড়তে বললাম, কিন্তু ভয়ে উঠল না। সত্যি বলতে আমি নিজে অনেক ভয় পাই নাগরদোলাতে চড়তে। চটপটি, ফুচকা ও মিষ্টি খেলাম আমি আর তোরি। অনেক খুশি হয়েছে মেলায় আসতে পেরে তোরি। একটু লজ্জা পাচ্ছে আমার সাথে মিশে চলাফেরা করাই। প্রায় 1 ঘন্টা ঘুরি করলাম মেলার মধ্যে। আপনি কি কি নেবেন বলুন? কিছু না। কিছু যখন নেবেন না, তাহলে আমার সাথে মেলায় আসলেন কেন? আপনি তো আমায় নিয়ে আসলেন, আমি আবার কখন আপনাকে আনলাম? মেলায় এলে কিছু কিনতে হয়, আপনি জানেন না? তর্ক না করে বলুন কি লাগবে। তোরি কিছুক্ষণ চুপ থেকে বলল, চুড়ি?
আর কিছু? না। তারপর একটা দোকানে গিয়ে তার পছন্দ মতো চুড়ি, সাথে আমার পছন্দ মতো তার জন্য এবং শালিকার জন্য কানের দুল কিনলাম। দোকান থেকে বের হয়ে তরির হাত ধরে একটু খালি জায়গায় নিয়ে গেলাম। যখন তরির হাত ধরে হাঁটছিল তার খুবই মজা লাগছিল। তাকে খালি জায়গা রেখে তাড়াতাড়ি আবার দোকানে এসে কিছুক্ষণ আগে একটা সুন্দর নুপুর দেখেছিলাম, ওটা কিনে নিয়ে পকেটে রেখে দিলাম যেন তরি না বুঝতে পারে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আছি। পাশে রুমে তোরা আর তরি গল্প করছে, যা আমি সবই শুনতে পাচ্ছি। আমি তরিকে নিয়ে মেলায় গিয়েছি বলে তরি অনেক খুশি হয়েছে। এমন গল্প করছে তরি। কিছুক্ষণ পর তোরা আমার রুমে এলো। ধন্যবাদ দুলা ভাই। ধন্যবাদ কেন? তরি বুবুকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। এইটুকুর জন্য আবার ধন্যবাদ দিতে হয় নাকি? এইটুকুই বুবুর কাছে অনেক কিছু, বুঝলেন দুলা ভাই। বুবুর অনেক ইচ্ছে ছিল মেলায় যাবে, সেই স্বপ্ন আপনি পূরণ করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না, কথা দিতে হবে আমার ছোট বউ হবে। যদিও মজা করে বললাম। হব গো দুলা ভাই, হব। আমি তোমার ছোট বউ হব, মানে বুবুর সতীন। ঠিক সেই সময় তরি রুমে চলে এলো। তরি সব শুনতে পেয়ে মুখ কালো করে তাকিয়ে থেকে আমার দিকে রুম থেকে বের হয়ে গেল। এমনিতেই তরি তোরাকে নিয়ে আমার সন্দেহ করে, তারপর আবার এই কাণ্ড। কপাল খারাপ হলে যা হয় আর কি। রাতে তরি আমার সাথে কথা বলল না, চুপচাপ এসে আমার পাশে ঘুমিয়ে পড়ল। অনেক রাত পর্যন্ত ফেসবুক দেখে ঘুমানোর আগে চিন্তা করলাম তরিকে সারপ্রাইজ দেব। নতুন নুপুর নিয়ে তরির পা থেকে লেপ কাপড় সরিয়ে দিয়ে নিজের হাতে নুপুর পরিয়ে দিলাম। যখন আবার ওর পাশে এসে শুলাম, মন চাচ্ছিল তরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি। কেমন যেন খুব মায়া লাগতে শুরু করছে ওর জন্য। তরিকে দেখি ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছে, হয়তো ভালো করে স্বপ্ন দেখছে। হাসিটা খুবই মিষ্টি লাগছে। আমি তরি চুলে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিলাম সাহস করে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে বসে আছি। তরি নাস্তা দিচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। কিছু বলবেন? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? নূপুর গিফট করা ও সাথে সাথে পরিয়ে দেওয়ার জন্য। আপনি জানলেন কিভাবে? তাহলে কি আপনি তখন জেগেছিলেন? হুম। নূপুর পরিয়ে দেওয়ার পরে যা কিছু হয়েছে সেটাও কি বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি হয়েছে বলুন তো? তরি মুচকে হাসি দিয়ে চলে গেল। তাহলে গতকাল রাতে যখন তরির পায়ে নুপুর পরিয়ে দিয়েছিলাম, সাথে কপালে চুমু দিয়েছি, সবকিছু সে বুঝতে পেরেছে। কত বড় পাজি মেয়ে! এমন ভাবে ছিল মনে হয় ঘুমিয়ে আছে। এরপর থেকে তার থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে কবে কোন বড় ধরনের লজ্জা পড়ে যাবে তা ঠিক নেই। আমার খাওয়া দাওয়া শেষ হলে তরি একটু থালা বাসন নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেবেন, কেমন? কেন? বাপের বাড়ি থেকে বুঝি আর আমাদের বাড়ি যেতে হবে না? কতদিন আর থাকবেন? শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই বুঝি? আপনি আমায় নিয়ে যাবেন? আমি নেব না। তাহলে কি অন্য কেউ আসবে নাকি আপনাকে নিতে? সত্যি বলতে আমি তো ভেবেছিলাম আপনি আমায় এখানে আজীবনের জন্য ফেলে চলে যাবেন, আর কখনো আপনাদের বাসায় আমি নিয়ে যাবেন না। এত বেশি বোঝা ভালো না। এখনো আপনি আমার স্ত্রী। যতক্ষণ আমার স্ত্রী আছেন ততক্ষণ তো আমাদের বাড়িতেই থাকবেন। যান, তাড়াতাড়ি রেডি হন। তরি খুব খুশি হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে আসলো। হাসি খুশি ভাবে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে আমাদের বাড়িতে চলে এলাম। বাসায় এসে শুরু হলো নতুন ঝামেলা। ছোট বোন তরির পায়ে নতুন নুপুর দেখে সারা বাড়ি চিৎকার করে মাথায় করে নিল। ভাবি নতুন নুপুর পায়ে, তার নুপুর কোথায়? আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে মাথা ব্যথা করিয়ে দিল। শেষে মায়াকে সান্ত্বনা দিলাম। বিকেলে বাসায় এসে তরিও তাকে এই মডেলের নতুন নুপুর কিনে দেবো মার্কেটে এসে। আমি কাজে চলে গেলাম। সারাদিন কাজ করে বাসায় ফিরে দেখি তরি মন খারাপ করে বসে আছে। আমি তো ভাবছি আরো খুশি মনে থাকবে, কিন্তু আরো উল্টে মন খারাপ করে আছে।
কি হয়েছে? মন খারাপ কেন? এমনি। এমনি তো মন খারাপ হওয়ার কথা না। কি হয়েছে বলুন তো? এমনি কিছু হয়নি। মেজাজ গরম করবেন না, বলতে বলছি বলুন। সাদিয়া ফোন করেছিল বাসার নাম্বারে। কি বলেছে সাদিয়া? আমি বলতে পারবো না। তোর চোখ দিয়ে পানি পড়ছে। আপনি কান্না করছেন কেন? কি বলছে সাদিয়া বলুন। আমি বলতে পারবো না। বলি তোরি চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু তোরি আমার কোনো কথা না শুনেই রুম থেকে চলে গেল। আমার মেজাজ গরম হয়ে গেল তোরির এমন আচরণে। আম্মু, এই আম্মু। আম্মু রুমের মধ্যে আসলো। কি হয়েছে? তোরিকে কিছু বলবে? কেন? বৌমা আবার কি করলো? কি করবে আবার? তেরামো শুরু করছে আমার সাথে। সাদিয়া নাকি বাসার মোবাইলে ফোন করেছিল, তোরির সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে কয়েকবার জানতে চাইলেও কোনো উত্তর না দিয়ে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে চলে গেল। আচ্ছা, আমি দেখছি। বলে আম্মু চলে গেল। অন্য রুম থেকে তরিকে নিয়ে আবার আমার রুমে আসলাম। তরি আমার কাছে এসে আমার চোখের দিকে তাকালো। বলে আম্মু চলে গেল। অন্য রুম থেকে তরিকে নিয়ে আবার আমার রুমে আসলাম। তরি আমার কাছে এসে আমার চোখের দিকে তাকালো। ওই মেয়ে, আপনাকে না বললাম সাদিয়া কি বলেছে বলতে? তাহলে কিছু না বলে গেলেন কেন? তরি মাথা নিচু করে চুপ করে আছে। ওই বলে না কেন? তরি ভয়ে একবার পিছনে চলে গেল। আম্মু গিয়ে তরিকে ধরল। ওই শুভ, হচ্ছেটা কি? ধমক দিছিস কেন তুই? তাহলে উত্তর দেয় না কেন? আচ্ছা, আমি দেখছি। আম্মু তরির দিকে তাকিয়ে চোখ দিয়ে শান্ত হওয়ার জন্য ইশারা করলো। বৌমা, কি বলছে সেই সাদিয়া? তরি চুপ করে আছে। কি হলো বলো বৌমা, সাদিয়া এমন কি বলছে তোমায় যে কান্না করলে? বাসার নাম্বারে ফোন আসে, আমি রিভিউ করি। তারপর যখন আমার পরিচয় দিই, অমনি আমায় আজে বাজে কথা বলা শুরু করে। আমায় বলে নিজের ভালো চাইলে শুভ ভাইয়ের জীবন থেকে চলে যেতে। আর কিছু বলছে? হুম, কি বলছে? বলেছে আমি একটা কালো ভূত। কালো ভূত হয়েও কিভাবে স্বপ্ন দেখি শুভ ভাইয়ের বউ হয়। যদি আয়নায় কখনো নিজের কালো মুখ দেখে থাকি, তাহলে শুভ ভাইয়াকে ছেড়ে চলে যেতে। আর কিছু? আর বলেছে আমি যত চেষ্টা করি আমি কখনো শুভ ভাইয়াকে নিজের করে নিতে পারবো না, কারণ শুভ ভাইয়া আমায় ঘৃণা করে অনেক। আর সে এখনো সাদিয়াকে, মানে তাকেই ভালোবাসে। সে সেই খবর নিয়েছে গোপনে। আর কিছু? না। আম্মু কথা শুনে রেগে গেলেন। ওই মেয়ের সাহস হয় কিভাবে তোরকে আজে বাজে কথা শোনানোর? আজই ওই মেয়ের মা বাবার কাছে মেয়ের এমন বেয়াদবি কাজের কথা বলতে হবে? না আম্মু, থাক। একবার বলতে তো মাত্র, আবার এমন কিছু বললে তখন না হয় দেখা যাবে। সুযোগ দিলে আরো বেড়ে যাবে এসব মেয়েরা। সমস্যা নেই, আমি কথা বলবো। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস। বলে আমার রুম থেকে চলে গেলেন। তরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও তরির চোখের দিকে তাকালাম। এই মেয়ে, এইটুকুর জন্য আবার কান্না করতে হয় নাকি? এইটি চোখের পানি পড়তে শুরু করছে। হ্যাঁ, এখন থেকে চোখ বাঁধ দেবেন, সামান্য ব্যাপারে যেন চোখের পানি না পড়ে। তরি চুপ হয়ে আছে। সামান্য ব্যাপার নিয়ে এত ন্যাকামো কান্না করতে হয় না, বুঝলেন? আমার কিন্তু ন্যাকামো একদম পছন্দ না। যান, হাত মুখ ধুয়ে আসুন। তরি হাত মুখ ধুয়ে চলে গেল। আমি এই সুযোগে সাদিয়াকে ফোন করলাম। 3 বার কল করার পর রিসিভ করলো ফোন। হ্যালো, কে? সাদিয়া? কেমন আছো শুভ? ভালো। আপনি আমার বাসার নাম্বারে কল করেছিলেন কেন? কেন, কি হয়েছে?
আমি ফোন করলে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনার কখনো ফোন করবেন না। কেন করব না? কেন মানে আবার কি? আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে আর 6 মাস আগে। এখন আপনি আমার জন্য একজন অপরিচিত মানুষ শুধুমাত্র, বুঝলেন? ফোন করতে মানা করেছে তো ফোন করবেন না। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? নিশ্চয়ই ওই কালা পেতনির জন্য। কথাবার্তা ঠিক করে বলবেন, সে আমার স্ত্রী। আপনি সাহস পেলেন কিভাবে ওইভাবে কথা বলার? আমি জানি শুভ, তুমি এখনো আমায় ভালোবাসো। আপনার ধারণা একদম ভুল। আপনাকে আমি ঘৃণা করি। এটা তোমার মনের কথা না। আমি জানি তুমি ওই কালো মেয়েকে একদম সহ্য করতে পারো না। আমি জানি। তরি মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে আমার পাশে এসে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি মোবাইলে সাথে সাথে কথা বলছি। আপনি ভুল জানেন। আর সহ্য করতে পারি কি না পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে ফোন করতে মানা করছি তো ফোন করবেন না। তুমি শুধু আমার, আর কারো না। তুমি কালো মেয়েটাকে ডিভোর্স দিলে আমি তোমার বউ হব, কথা দিলাম। আমি কি পাগল পেয়েছে? আপনার মতো মেয়েকে আমি করবো বউ? শালে। শুভ, তুমি আমায় বিয়ে করলে কথা দিলাম আর কোনো ছেলের সাথে নোংরামি বা গোপনে প্রেম করব না। জীবনের সব মানুষের কথা বিশ্বাস করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষের কথা কোনোদিন বিশ্বাস করতে হয় না। যারা একবার চরিত্র খারাপ হয় তার চরিত্র আর কখনো ভালো হয় না। তুমি আমায় চরিত্রহীন বলতে পারলে? যে যেমন তাকে তেমনই বলতে হয়। আমি জানি তুমি এগুলো মন থেকে বলছো না, ওই মেয়ের জন্য বলছো তো। আচ্ছা, ওই মেয়েকে আমাদের পথ থেকে সরিয়ে দেব। আমি গালি দিতে জানি না, তাহলে আপনাকে এতক্ষণে। শুভ, আমি তোমায় ওই কালো মেয়ের থেকে নিজের করে নেব। তরিকে বারবার কালো বলাই মেসেজ কালো গরম হয়ে। ওই নষ্ট হয়ে ফোন ডাক বলছি, ভুলে আর কখনো আমাদের বাড়িতে ফোন দিবি না, না হলে তোর জন্য ভালো হবে না, এই বলে ডাকলাম। বলে ফোন কেটে দিলাম। তরির দিকে তাকিয়ে দেখি তরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। কেমন দিলাম সাদিয়াকে, তরি ম্যাডাম? তরি লজ্জা পেয়ে হি করে হেসে দিয়েছে। কি বললেন না? কেমন হলো আমার পারফরমেন্স? আমি তো ভাবছি আপনি শুধু আমায় ধমক দিতে জানেন, কিন্তু এখন দেখি সবাইকেও ধমক দিতে জানেন। আপনাকে তখনও দেয়নি, এখন দেব। কেন? আপনার চোখের পানি কথার আগে পড়ে কেন? হ্যাঁ, আর কিছু জিজ্ঞাসা করলেই সাথে সাথে উত্তর দিলে কি হয় শুনি? ইয়ে মানে? ইয়ে মানে কি? আপনি আবার আমায় ধমক দিচ্ছেন? দিচ্ছি এবং আরো দেব। যদি এরপর কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে দেরি হয় তখন আরো বেশি দেব। আচ্ছা, এরপর থেকে সব উত্তর সাথে সাথে দিব। এই তো গুড কাল। এরপর ওই সাদিয়া আবার ফোন করলে সাথে সাথে আমায় বলবেন কেমন। আচ্ছা ভাইয়া, কিন্তু শুভ ভাইয়া, তাহলে আপনি কিন্তু আর আমায় ধমক দেবেন না। আমি ধমক দিলে বুঝি ভয় লাগে? ধমক না দিয়ে সবার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন না? আমার কথাগুলো মিষ্টি না বুঝি? তিতা তিতা লাগে? একটু তিতা তিতা। এর থেকে আমি আর কথায় মিষ্টি দিতে পারবো না। পরে যদি আমার মিষ্টির কথা শুনে আবার সবার ডায়াবেটিস হয়ে যায়। এত হাসতে হবে না, যান তাড়াতাড়ি রেডি হন। কেন? সকালে দেখলেন না মায়ের নুপুর চাই বলে ঘ্যান ঘ্যান করছিল? তাকে নুপুর না দিয়ে উপায় আছে বুঝি? তাহলে আমি রেডি হব কেন? আপনার জন্যও নতুন নুপুর বানাতে দেব, একসাথে আপনার ও মায়ের জন্য। আপনার পায়ে যেটা আছে সেটা তো মেলার কম দামি নুপুর, তেমন একটা ভালো না। সেটা কম দামি হলেও আমার কাছে লক্ষ টাকা দামি।
এই দরদ ভরা কথা বলে আমার মন জয় করতে চান বুঝি? সেটা কখনো সম্ভব না। তরির সাথে সাথে মন খারাপ হয়ে গেল। হয়তো কথাটা বলা উচিত হয়নি এখন। তরি বোরখা পরে আসার পর তরি ও মায়াকে নিয়ে সরাসরি জুয়েলার্সের দোকানে গিয়ে দুইজনের জন্য 2 সেট উপর বানাতে দিলাম। তরি আমার পছন্দে বানাতে দিলেও মায়া তা নিজের পছন্দে বানাতে দিল। এই জন্য অনেক বলে সব জোর বউর উপর খাটানো গেলেও বোনের উপর জোর খাটানো যায় না। জুয়েলার্সের দোকান থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে এসে সামনের দিকে যাচ্ছি। আমি ডান সাইডে মায়ের হাত ধরি, মাঝে মায়া ও মায়ের অপর পাশে তরি। শীতের দিন, হালকা ঠান্ডা থাকায় মানুষের যাতায়াত খুব কম। ঠান্ডা বাতাস এসে মুখে লাগছে, একটু শীতও লাগছে। গরম গরম মোগলাই পরোটা খাবেন নাকি গরম গরম আলু বেগুন মাংসের চপ? ভাইয়া, তুমি কি আমায় বলছো? তোর মতো ছুচিকে কে বলতে যাবে রে? ভাবি, আপনাকে বলেছি। কি খাবেন বলুন। ইয়ে মানে ইয়ে মানে আবার কি? এখন আবার বলবেন নাকি আপনার পাশে বসে খাওয়ার যোগ্য আমি নাই? আপনি তো খুব ঝগড়ুটে। ইয়ে মানে বলতে খেতে গেলে তো বোরখার মুখ খুলতে হবে। তখন যদি কেউ দেখে আপনার পাশে কালো মেয়ে বসে খাচ্ছে, আপনার ইজ্জত থাকবে নাকি বলুন? আপনি সবসময় নিজেকে এভাবে কালো কালো করেন কেন? হ্যাঁ, সত্যি যেটা তাই তো বলি। হয়েছে, আর সত্যি বলতে হবে না। মনে রাখবেন, কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি ভাবছেন আপনাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিইনি, তার কারণ আপনার রং কালো, তাই বলে? হুম। এটা আপনার ভুল ধারণা। সময় আসুক, একদিন সবকিছু বলবো। আচ্ছা, ওসব বাদ দিন, কি খাবেন বলুন? বেগুনিও চপ। আর তুই কি খাবি মায়া? আমায় ছুচি বলে আমায় জিজ্ঞেস করা হচ্ছে কি খাবো, তাই না? আচ্ছা যাও ভাইয়া, তুমি মাফ করে দিলাম। আমি মোগলাই খাবো। দেখছেন তরি ম্যাডাম, আমি মাপ চাইলাম না, তা আমার পিচ্ছি বোন আমায় মাফ করে দিল। কত দয়ার সাগরসে। আমি তরি ও মায়া মোগলাই পরোটা সাথে গরম গরম বেগুনি চপ খেয়ে বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছি, আর তরি আমার পাশে বসে আমার মোবাইল নিয়ে গেম খেলছে। তরির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও একটু বন্ধু বন্ধু সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এমন সময় আম্মু আমাদের রুমে এলো। তোরি, জামা কাপড় প্যাক করা হয়ে গিয়েছে? না আম্মা। এখনো হয় না কেন? তাড়াতাড়ি গুছিয়ে নাও। ঠিক আছে আম্মা। জামা কাপড় প্যাক করবে মানে? কোথায় যাবে তরি? তুই ভুলে গিয়েছিস নাকি আগামীকাল তোর ফুপুর বড় নাতির জন্মদিনের দাওয়াত? তাই সকাল সকাল চলে যাব তোর ফুপির বাসায়। তাহলে একটু বেড়ানো যাবে, আসবো পরশুদিন। যাবি নাকি তুই? না আম্মু, আমি তো আগেই বলেছি আমি যাবো না। এসব অনুষ্ঠান আমার ভালো লাগে না। আপনি যাবেন না শুভ ভাইয়া? না গো বোন, যাবো না। তরির মুখ কালো হয়ে গেল আমার মুখে বোন ডাক শুনে। কত বড় শয়তান ছেলে, বউকে বোন বলছে। খাই পাজি, বউকে কেউ বোন বলে নাকি? সবাই না বললেও আমি বোন বলি। আপনি যাবেন না কেন ভাইয়া? আমার সব ঝামেলার অনুষ্ঠান একদম পছন্দ না। তাই আপনি গিয়ে আপনার কাপড় গুছিয়ে নেন তাহলে। আমিও যাব না। আপনি আবার কেন যাবেন না? কাল তো শুক্রবার, আপনি বাসায় থাকবেন। যদি আপনার কিছু প্রয়োজন হয় তাই থাকতে চাই আপনার সাথে। মানে আমার প্রয়োজনে আমার পাশে থেকে সাহায্য করে আমার উপর দরদ দেখাতে চান, যেন আপনাকে আমি বউ হিসেবে মেনে নিই, তাই না? তরি চুপ হয়ে গেল। ওই শয়তান ছেলে, দরদ আবার কি রে? তোরে তোর বউ, তোর সেবা করা ওর দায়িত্ব, এতে দরদের কি আছে? আর বউ সবসময় মেয়েটার মন খারাপ করে দেয় শয়তান ছেলে। বলে এমন চলে গেল। তরি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও একটু পর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নাস্তা করে বসে সবাই পথের বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন। আমি আর তরি বাসায়। গতকাল রাত থেকে
তরি আর আমার সাথে কথা বলেনি। সবাই পুকুর পাশে যাওয়ার ঘন্টাখানিক পর দেখি তরি আর বাসায় নেই। পুরো বাড়ি খুঁজেও তরির কোনো খোঁজ পেলাম না। তরিকে কোথাও না পেয়ে তরির বাড়িতে ফোন দিলাম, কিন্তু সেখানেও যায়নি। আম্মুকে ফোন দিলাম, কিন্তু তারাও টেনশন শুরু করেছে। আমার তো টেনশন অবস্থা খারাপ। কিছুক্ষণ পর চিন্তা করলাম ছাদে গিয়েছে নাকি। ছাদে যাব বলে যে সিঁড়ির সামনে গেলাম, আর দেখি ম্যাডাম আচারের প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। এই, আপনি তখন কোথায় ছিলেন? হ্যাঁ, এই তো ছাদে গিয়েছিলাম আচার রোদে দিতে। আমাকে বলে যাবেন না, আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। আপনার চেয়ে আমি বড় টেনশনে পড়ে গিয়েছি ভাইয়া। আপনার আবার কিসের টেনশন? আচার রোদে দিতে গিয়ে আমি তো অর্ধেক খেয়ে ফেলেছি, এখন আম্মা আমায় বকা দেবে, তাই না ভাইয়া? এই, আপনি আছেন আপনার আচার নিয়ে, আর আপনাকে না পেয়ে আপনার বাড়িতে আবার আম্মুকে ফোন করেছিলাম, জানেন? তারাও টেনশন শুরু করেছে। হ্যাঁ না, হ্যাঁ। আপনি দেখি আমায় তাড়ানোর জন্য কত বুদ্ধি করেছেন, আর এইটুকু সময় সামনে না পেয়ে টেনশন শুরু করেছেন। আপনি বুঝবেন না, যান রুমে যান। রুমে নয়, রান্না করতে যেতে হবে, আমাদের দুজনের জন্য রান্না করতে। তাহলে তাই করুন, যান। তরি রান্না করতে চলে গেল। আমি রুমে গিয়ে টিভি দেখতে থাকি। তরি রান্না করতে খুবই পছন্দ করে। 12টার দিকে তরি রান্না করা শেষ হয়ে গেল। চুপচাপ নিরিবিলি পরিবেশ বাসায়। নামাজে যাব, তাই গোসল করতে বাথরুমে ঢুকবো। গিয়ে দেখি তরি ভিতরে গোসল করতে ঢুকে গেছে। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তার দরজা খোলার কোনো নামই নেই। এই যে তরি ম্যাডাম, আপনার কতক্ষণ লাগবে? হ্যাঁ ভাইয়া, আর একটু সময় লাগবে, রাগাবেন না প্লিজ শুভ ভাইয়া। আপনি বুঝলেন কিভাবে আমার রাগ হয়েছে? এই যে ম্যাডাম বলছেন আমি, তাতেই বুঝতে পারছি। আপনার মাথায় যতটুকু ভাবছিলাম গোড় ভরা আছে, তার চেয়ে একটু কমই আছে। ভাইয়া, আমি একটু কাজ করে দেবেন প্লিজ? কি কাজ বলুন? আমার কাপড়গুলো ওয়ার্ড্রোবের উপর তাকে ভাঁজ করা আছে, একটু এনে দিন না প্লিজ। গোসল করতে গেলে সব কাপড় গুছিয়ে নিতে হয়, আপনি জানেন না বুঝি? জানি তো ভাইয়া, আসলে প্রতিদিন মায়া আপু কাপড়গুলো এনে দেয় তো, আজ যে বাসায় নেই মায়া আপু, মনেই ছিল না। আমি পারবো না কাপড় এনে দিতে, আমি মেয়ে মানুষের কাপড় ধরি না। প্লিজ দেন না ভাইয়া, এই অবস্থায় আমি বের হতে পারবো না, একটু কষ্ট করে এনে দিন না প্লিজ। আচ্ছা দিচ্ছি, অপেক্ষা করুন। আমি রুমে গিয়ে ওয়ার্ড্রপ থেকে তরির কাপড়গুলো নিয়ে গোসল করার সামনে গিয়ে তরিকে ডাক দিলাম। এই যে তরি ম্যাডাম, আপনার কাপড় এনেছি। আমি দরজা একটু খুলছি, আপনি কাপড়গুলো একটু এগিয়ে দিন ভেতরে। কত বড় চালাক মেরে বাবা, দরজা খুলবে একটু, আর আমি বাথরুমের মধ্যে কাপড় দিতে যাব, আর পা পিছলে পড়ে যাব, আর তাকে ওই অবস্থায় দেখব, আর তার প্রেম পড়ে যাব। যেমনটা হিন্দি সিনেমায়, এটা তো চাই এ মেয়ে, যেন আমি তাকে ওইভাবে দেখি আর তার প্রেমে পড়ি। কত বড় চালাকি করছে আমার সাথে, আমিও কম চালাক না। হালকা দরজা খুলেছে, আমিও চোখ বুঝে এগিয়ে গেলাম দরজার দিকে। চোখ বন্ধ থাকলে তাকে দেখতেও পারবো না। চোখ বুঝে তরির হাতে যেই মাত্র কাপড় দেব, তরি এত জোরে কাপড় টান দিয়েছে সরাসরি পা পিছলে বাথরুমের মধ্যে পড়ে গিয়েছি। ও মা গো, মাজারে গিয়েছে মনে হয়। চোখ খুলে দেখি তরি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ওই, আপনি পেত্রির মতো হাসছেন কেন? হ্যাঁ, আমাকে টেনে তুলুন। তরি এসে আমার হাত ধরে টেনে তুলল। এই, আপনি দেখি সব কাপড় পরে আছেন। আমি আবার কখন বললাম আমি কাপড় খুলে আছি? কাপড় যখন পরে আছেন, তাহলে আপনি কি নিচের কাপড় নিয়ে আসতে পারতেন না? কাপড় এনে দেন করে আমাকে জ্ঞান জ্ঞান করছিলেন কেন? হ্যাঁ, ভিজে কাপড়ে বের হলে ঘর ভিজে যাবে, তাই বলেছি কাপড় আপনাকে এনে দিতে। কাপড় না এনে শরীরের কাপড় আগেই খুলতে যাব কোন দুঃখে?
আপনি একদম হাসবেন না, তাহলে দরজা পুরোটা খুলে কি হতে শুনি? মানে আপনার মানে কিছুই কয়। যান এখন, বের হন তো, আমি গোসল করে নামাজে যাব। আমি একটু থাকি এখানে। আপনার আবার এখানে কি কাজ? আপনার শরীর যদি ডলে দিতে হয় সাবান দিয়ে, তাহলে আমি ডলে দিব। কানের নিচে এমন একটা দেবো না, শরীর টুলে দেওয়া বের হয়ে যাবে। যান, বেরোন বলছি। তরি হাসতে হাসতে বাথরুম থেকে বের হয়ে গেল। তরি দিনে দিনে কেমন যেন দুষ্ট হয়ে যাচ্ছে। আমি গোসল শেষ করে নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তরি কোরআন শরীফ পড়ছে। আমি কি খাটের উপর বসে তার কোরআন শরীফ পাঠ করা শুনলাম। খুব সুন্দর লাগছে তার কণ্ঠে। মন চাচ্ছে সারা দিন রাত সব সময় শুনে এত মধুর কণ্ঠ। তার কোরআন শরীফ পাঠ করা শেষ হলে আমার পাশে এসে বসলো। মসজিদে আজ জিলাপি দিয়েছে, সেগুলো আবার নিয়ে এসেছি তরিকেও দেবো বলে। হাতের থেকে কিছু জিলাপি তার দিকে এগিয়ে দিলাম। মসজিদ আর জিলাপি দিয়েছিল, তাই নিয়ে আসছি, নেন আপনিও খান। তরি আমার হাত থেকে জিলাপিগুলো নিল। জানেন শুভ ভাইয়া, আমরা যখন ছোট ছিলাম বাবা মসজিদে গেলে আমরা অপেক্ষা করতাম জিলেপি নিয়ে আসবে তাই। তারপর বাবা এসে জিলেপি আমাদের দুই বোনকে ভাগ করে দিত। আমরা খুব খুশি হতাম জিলেপি পেয়ে তখন। সত্যি বলতে আমিও তো জিলাপি পাওয়ার লোভে মসজিদে যেতাম ছোটবেলায়। নামাজ পড়ার জন্য যেতাম না বুঝি? নামাজ পড়ার জন্য যেতেন না বুঝি? তখন তো খুব ছোট ছিলাম, কিন্তু তা তেমন বুঝতাম না। কিন্তু জিলাপির জন্য গেলেও নামাজ ঠিক মতো পড়তাম। একদিক দিয়ে মসজিদে জিলাপি বাচ্চাদের উপহার হিসেবে দেওয়া হয়, এতে বাচ্চাদের মসজিদে যাওয়ার আগ্রহটা বাড়ে। সব বুঝে শিখে গেলে আর নামাজ ছাড়বে না। আপনি বলুন, বাচ্চারা মসজিদে গেলেই তো নামাজ পড়া শিখবে, তাই না বলুন? একদম ঠিক বলেছেন। তা আপনি বাচ্চাদের জন্য কিছু নিয়ে যান তো? না তো। কিছু নিয়ে গেলে কি হয় শুনি বাচ্চাদের জন্য? আচ্ছা, আপনি যখন বললেন আগামী সপ্তাহ থেকে কিছু নিয়ে যাব। আপনি না শুভ ভাইয়া অনেক ভালো। আমায় যখন তাড়িয়ে দেবেন, তারপর যাকে বিয়ে করবেন তার অনেক ভালো কপাল হবে। থাক না এখন এসব কথা। আচ্ছা, তাহলে আপনাকে খেতে দিই তাহলে। আচ্ছা দিন, দুজনের খাবার একসাথে নিয়ে আসুন। তড়ি উঠে খাবার আনতে রুমে দরজা কাছে যেতেই আবার ডাক দিলাম। একটা কথা বলার ছিল। বলুন ভাইয়া। একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব, কর্তব্য, মায়া, মোহব্বত থাকে, সেটা আপনাকে আমি কখনো হয়তো দিতে পারবো না। জানি তো। কিন্তু আপনাকে আমার সব থেকে কাছের বন্ধু করতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন? বন্ধু মানে? মানে আমার বেস্ট ফ্রেন্ড হবেন আপনি। আমার অনেকগুলো বন্ধু আছে, কিন্তু কোনো বান্ধবী নেই। আপনি কি আমার বান্ধবী হবেন? আপনি ভাইয়া নিশ্চয়ই মজা করছেন আমার সাথে। সত্যি মনে হয় আপনার মাথার গোবর ভরা। মজা করবো কেন, সিরিয়াসলি বলছি। ও, আমি মানি বা না মানি, আমরা তো এমনিতেও স্বামী স্ত্রী। কিন্তু আপনি যদি আমার বান্ধবীতে রাজি হন, তাহলে কথা দিলাম আমার 2 ফুটের মধ্যে চলে আসলেও আমি আর বকাঝকা করবো না। সাথে প্রতিদিন চকলেট এনে দেবো, প্রমিস। আচ্ছা আমি রাজি। বলে তরি মুচকে মুচকে হাসি দিয়ে চলে গেল খাবার আনতে। মনে হলো তরি খুব খুশি হয়েছে। আমারও ভালো লাগলো তাকে খুশি করতে পেরে। কেন জানি মনের মধ্যে মনে হচ্ছে আমি আমার কালো বউ তরির প্রেমে পড়ে গেছি। আসলে তার ব্যবহার এত সুন্দর, যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। সবসময় মুখে হাসি থাকবেই তরির। আর আমি শুনেছি যে মেয়েদের মুখে সবসময় হাসি থাকে তাদের মন অনেক পরিষ্কার থাকে। কিন্তু আমি তো তরির প্রেমে পড়তে চাই না। তা এমন মনে হচ্ছে কেন আমার? বসে বসে চিন্তা করছি। তরি খাবার নিয়ে আসলো আমাদের দুজনের জন্যই। এখনো মুচকি মুচকি হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। হয়তো খুবই খুশি হয়েছে তাকে বান্ধবী বলায়। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি। তখন আকাশে ভালোই মেঘ হয়েছে, আবার শীতের দিন। আপনি এখন কি করবেন?
চুল আঁচড়াবো। আর আপনি? আমার খুবই ঠান্ডা লাগছে, তাই কম্বলের নিচে যাব বলে আমি কম্বলের নিচে গিয়ে শুয়ে পড়লাম। আর তরি গিয়ে আয়নার সামনে চুল আসাতে লাগলো। আচ্ছা তরি ম্যাডাম, আপনার কি রাতের বেলা খুব ঠান্ডা লাগে নাকি? পাতলা কম্বল দিয়ে ঘুমাতে? আমি বুঝেছি ম্যাডাম। জি স্যার, আমার ঠান্ডা লাগে, একটু পাতলা কম্বল নিতে হয়। আচ্ছা, তাহলে এখন থেকে আলাদা কম্বল নিতে হবে না, বুঝলেন? প্রথমে পাতলা কম্বল দিয়ে তারপর মোটা কম্বল দিয়ে একসাথে করে নেবেন, কেমন? তাহলে দুজনের জন্য সুবিধা হবে, কারোর ঠান্ডা লাগবে না। আচ্ছা ঠিক আছে। ভুলে কিন্তু আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে আপনার খবর আছে, বলে দিলাম। আচ্ছা স্যার, আপনার কাছে ভুলেও যাব না। আমি শুয়ে শুয়ে শরীর গরম করার চেষ্টা করছি কম্বল দিয়ে। তোর চুল আসানো শেষে এসে খাটের পাশে বসে বারবার আমার দিকে তাকাচ্ছে। কিছু বলবেন আপনি? ভাইয়া, আমি কি কম্বলের নিচে আসবো? আমার পা বরফ হয়ে যাচ্ছে। আমার দেখে বুঝি ভয় লাগে? একটু একটু। আপনি যেভাবে ধমক দেন, ভয় তো লাগবেই। ভয় লাগাটাই ভালো। আচ্ছা আসুন, সমস্যা নেই, আমার শরীরের সাথে যেন ছোঁয়া না লাগে। তোর শাড়ি গুছিয়ে নিয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। ভাইয়া, আপনার মোবাইলটা দেবেন? কেন, কি করবেন? গেমস খেলবো। এমন গেমস খেলা চলবে না, টিভি অন করুন, দুজন মিলে একটা মুভি দেখবো। আচ্ছা। তোরই টিভি অন করে সব চ্যানেল পাল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো কোথায় কি সিনেমা হচ্ছে। কোথাও তেমন একটা ভালো সিনেমা না পেয়ে একটা হিন্দি রোমান্টিক সিনেমা হচ্ছে, ওখানেই দিল। দুজনেই মন দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছি। শুভ ভাইয়া, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? রাগের কথা না বলে রাগ হবো না। তাহলে থাক, বলবো না। আচ্ছা, রাগ হবো না, বলুন। সাদিয়া নামের একটা মেয়েকে আপনার গার্লফ্রেন্ড? হঠাৎ এমন প্রশ্ন কেন? না মানে, আপনি যখন নামাজে গিয়েছিলেন তখন আজও সাদিয়া ফোন করেছিল। তারপর? তার পরিচয় যখন পাই যে সে সাদিয়া, তখন আমি ফোন কেটে দিয়েছি। একদম ঠিক করেছেন। এখন থেকে যদি কখনো সাদিয়া নামের কোনো মেয়ে ফোন করে, সরাসরি কলটা কেটে দেবেন, কেমন? আচ্ছা ভাইয়া, কিন্তু বলে না সাদিয়া আপনার কে হয়, গার্লফ্রেন্ড? এখন সে আমার কিছু হয় না, তাকে আমি এখন ঘৃণা করি। সে একটা খারাপ চরিত্রের মেয়ে। আচ্ছা, থাকে এগুলো, পরের দিন আপনাকে সবকিছু বলবো। আচ্ছা ভাইয়া। আবার দুজন চুপচাপ সিনেমা দেখতে লাগলাম। তোরই কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, রাগ করবেন না তো? রাগ হলে বুঝে বলবেন না? না। আচ্ছা, রাগ হবো না, এবার বলুন। আরেকটা কথা দিন, শোনার পর আমায় ধমক দেবেন না। আচ্ছা, দেব না। যেটাই বলি ধমক দিয়ে হেসে দেবেন না, বলুন। এবার কিন্তু রাগ হচ্ছে আমার, বললাম তো ধমক দেব না, বলুন বলছি। তোরই কিছুক্ষণ চুপ থেকে, ভাইয়া, আপনাকে না আমি অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে হাসতে বলেছি, তাই বলে কিন্তু আপনাকে এত জোরে জোরে হাসতে বলি না ভাইয়া। আপনার কথা শুনে হাসিল, হাসলাম। আমার একটা কথা রাখবেন আপনি? কথা বলুন। আপনি যদি আরেকটা বিয়েও করেন, তাও আমায় ডিভোর্স দেবেন না প্লিজ। আমায় না হয় কাজের মেয়ে করে রেখে দেবেন, তাও তো আপনাকে দিনে একবার হলেও দেখতে পাবো। এখন আর এসব নিয়ে একটা কথা বলবেন না, চুপচাপ সিনেমা দেখুন বলছি। তোরই চুপ হয়ে গেল। আমি সিনেমার দিকে মন দিলাম, কিন্তু যে সিনেমাটা হচ্ছে সেখানে একটা চুমু খাওয়া দৃশ্য আছে। কিছুক্ষণ পর সেই দৃশ্যটি কি আছে, আমি বারবার তোরই দিকে তাকাচ্ছি। হয়তো সিনেমাটা সে আগেও দেখেছে, কারণ সে অস্থির মধ্যে আছে। মাথা নিচু করে রিপোর্ট নাড়াচাড়া করছে হাতের মধ্যে। আমি কি করবো বুঝতে পারছি না,
উঠে চলে যাব নাকি তরির পাশেই থাকবো একবার চিন্তা করছি। শত হলে বউ তো, হ্যাঁ একসাথে দেখলে আর কি সমস্যা। আবার মনে হচ্ছে তার সাথে তো তেমন রোমান্টিক সম্পর্ক নেই, এমন দৃশ্য দেখলে হয়তো সেও লজ্জা পাবে, সাথে আমিও। এখন তো তরিও আমার দিকে লজ্জা মুখে তাকাতে শুরু করলো। কি করব কি করব ভাবতে ভাবতে সেই দৃশ্য চলে এলো। নায়ক কেবলমাত্র নায়িকা ঠোঁটে কিস করে ধরেছে। আমি শরীর থেকে কমল ছড়িয়ে এক লাফ দিয়ে বিছানা থেকে নাম থেকে ফ্লোরের উপরের উপর হয়ে পড়লাম। ধপ করে পড়ে গেলাম। ও মা গো, আমার নাকটা গেল রে। তরি বিছানা থেকে নেমে দৌড়ে সময় ধরে উঠানোর চেষ্টা শুরু করলো। আমি তরিকে সাইড দিয়ে উকিতে দেখতে লাগলাম সে কিস করা দৃশ্য গিয়েছে নাকি। যতক্ষণে দৃশ্য ছিল আমি ফ্লোরে শুয়ে রইলাম। দৃশ্য শেষ হওয়ার পর উঠে দাঁড়ালাম। আপনি পড়লেন কিভাবে ভাইয়া? আপনি চোখে দেখেন না, নাম থেকে পড়েছি। হঠাৎ করে এমন ভাবে দৌড় দিলেন কেন ভাইয়া? এখানে হাসার কি হলো? বাথরুমে যাবো তাই উঠতে গিয়ে পড়ে গিয়েছি। বাথরুমে দৌড়ে যেতে হয়? আপনি সবকিছু বুঝেও এখন না বোঝার ভাব নিচ্ছে, তাই না? আমি যেটা করেছি সেটা আপনার করা উচিত ছিল। মানে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আপনি একটু বেশি চালাক। মেয়ে মানুষ এত চালাক কিন্তু ভালো দেখায় না। আমার একদম চালাক মেয়ে মানুষ পছন্দ না। যান আমার সামনে থেকে, জানতো। তরি আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল। আমি বিছানা উঠে কোলবালি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা তরির ডেকে আমার ঘুমটা ভাঙলো। ভাইয়া, ওই ভাইয়া উঠুন। এখন আবার কি হলো? আকাশের মেঘ নেই, পুরো নীল আকাশ হয়ে গেছে। চলুন না ভাইয়া, ছাদে গিয়ে গল্প করি। আপনি কি পাগল হলেন নাকি? এই ঠান্ডা বাতাসের মধ্যে ছাদে গিয়ে বরফ হবো? ইস, বরফ হতে যাবেন কেন? দেখবেন কত সুন্দর আকাশ, সাথে মিষ্টি মিষ্টি ঠান্ডা বাতাস। আপনার ইচ্ছা হয় আপনি যান, আমি ঘুমাবো। ঠান্ডা লাগলে চাদর গায়ে দিয়ে বসবো। চলুন না ভাইয়া। আপনি পাগল হয়েছেন? আপনি যান, আমি যাবো না। তরি আমার হাত ধরে টানতে লাগলো আর বলছে, চলুন না ভাইয়া, চলুন। কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করাতে বিরক্ত হয়ে শেষ বললাম, চলুন। দেখি কি নীল আকাশ। তরি অনেক খুশি হলো। দুইটা চাদর বের করে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।